আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আমরা পড়ছিলাম হচ্ছে ক্যালকুলাস 2 এর এই বক্রতা অধ্যায় সম্পর্কে। তো এই বক্রতা অধ্যায় সম্পর্কে অলরেডি 2টি ক্লাস নেওয়া হচ্ছে। আজকে হচ্ছে এই বক্রতা অধ্যায়টার 3য় ক্লাস। তো এখানে আমরা লাস্টে আলোচনা করছিলাম হচ্ছে ব্যক্ত এবং অব্যক্ত সমীকরণ সম্পর্কে। আজকে ক্লাসও আমরা এই অব্যক্ত এবং ব্যক্ত সমীকরণ নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি একটা সমস্যা, সেটা হচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3aXy বক্ররেখার 3a/2, 3a/2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এই কোশ্চেনটা দেখার সাথে সাথে আমাদের এটাকে চিনতে হবে যে এটা আসলে কোন ধরনের সমীকরণ। আমরা কিন্তু চাইলে এটাকে ব্যক্ত সমীকরণ দিয়েও করতে পারি, ঠিক আছে। কিভাবে আমরা ওয়াইটাকে এক পাশে রাখবো এবং বাকিগুলোকে আরেক পাশে রেখে আমরা সহজে এটা আমরা কি ব্যক্ত সমীকরণ দিয়ে করতে পারি। কিন্তু আমরা অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে দেখছিলাম যে এক্স ওয়াই রিলেটেড যে সকল ফাংশন থাকে, তো ওই ধরনের সমীকরণকে সাধারণত অব্যক্ত সমীকরণ বলা হয়। তো আমরা চাইলে এটাকে ব্যক্ত সমীকরণ দিয়ে করতে পারি, অব্যক্ত সমীকরণ দিয়ে করতে পারি। কিন্তু অব্যক্ত সমীকরণ দিয়ে করলে এই অঙ্কটা করাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা করবো কি, এটাকে অব্যক্ত সমীকরণ দিয়েই করার চেষ্টা করব। তো দেখি অব্যক্ত সমীকরণের একটা ফিগার হচ্ছে কেমন থাকে। এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এটা কি হয়, যদি এই ফিগারে থাকে তখন আমরা বুঝবো হচ্ছে এটা অব্যক্ত সমীকরণ। কিন্তু এখানে তো ওটার হচ্ছে এক পাশে জিরো আছে, কিন্তু এটার কি যে কোনো এক পাশে জিরো আছে? নাই। তার মানে আমরা কি করব, এক পাশে জিরো নিয়ে আসব। আচ্ছা, তাহলে আমরা লিখবো হচ্ছে প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ওই 3aXyকে এ পাশে নিয়ে আসি, তাহলে 3aXy ইকুয়াল টু 0। তাইলে আমরা এইরকম ফিগারে মানে এক পাশে 0 নিয়ে আসতে পারলাম। তো এখন আমরা এটাকে বলতে পারি যে ইহা, এখানে বাংলা কথা লিখবো যে ইহা একটি অব্যক্ত সমীকরণ। নিচের দিক দিয়ে বাংলা কথাটা লিখবো, তারপরে লিখবো হচ্ছে ধরি ফাংশন অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 3aXy। আচ্ছা, আমরা কেন এই জিনিসটা লিখলাম, এর আগেও গত ক্লাসে যে অঙ্কটা দেখছিলাম আমরা অব্যক্ত সমীকরণে, তখন আমরা দেখছিলাম এই জিনিসটা ধরা লাগছে। কেন ধরছি, কারণ আমরা জানি হচ্ছে এই ফিগারটা হচ্ছে এক পাশে জিরো, তাহলে এইটারও এক পাশে জিরো হচ্ছে। তাইলে আমরা দেখি এটারও এক পাশে জিরো, এটারও এক পাশে জিরো, তার মানে এইটা সমান আমরা এটা বলতে পারি। তো যেহেতু আমরা অব্যক্ত সমীকরণের ব্যাসার্ধ নির্ণয় করতেছি, তাহলে এখানে আমরা পাশে একটু সিম্পলি লিখে দিই অব্যক্ত সমীকরণের যে সূত্রটা ব্যাসার্ধ নির্ণয়ের, সেটা হচ্ছে রো ইকুয়াল টু কী হবে, উপরে fx স্কোয়ার প্লাস fy স্কোয়ার, উপরে হচ্ছে 3/2। এইখানে কী হবে, f XX fy স্কোয়ার। যেহেতু এক্সের উপর স্কোয়ার আছে সে কারণে এখানে নিচে হবে তার উল্টাটা, অর্থাৎ ওয়াইয়ের উপর স্কোয়ার, মাইনাস 2 fxy fx fy প্লাস fyy fx স্কোয়ার। ঠিক আছে। তো এই আমার অ্যান্সারটা করতে গেলে আমার কিছু মান দরকার, তো সেই মানগুলো আমাকে বের করে নিতে হবে। তাহলে আমাদের কী মান দরকার, fx এর মান দরকার, fXX এর মান দরকার, fy এর মান দরকার, fYY এর মান দরকার এবং fXY এর মান দরকার। এই মানগুলো আমার লাগবে এই ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে। তো এই সমীকরণটাতে আমরা কি করব, fx মানে কি, এই সমীকরণটাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে দেখছি এক্স কিউব, তাহলে এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডিফারেন্স করি, পাওয়ারটা সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, তার মানে 3x স্কোয়ার প্লাস এখানে ওয়াই কিউব আছে, এখানে কোনো এক্স আছে নাই, তার মানে এটা হলো একটা ধ্রুবক। তাহলে ধ্রুবক হলে ওটাকে ডিফারেন্সিয়েশন কত হবে, 0 হবে, মাইনাস এটাকে আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। তো ডিফারেন্সিয়েশন করার আগে যেগুলো ধ্রুবক ওগুলোকে বাইরে চলে আসবে, ওগুলো বাইরে চলে আসে। প্রথমে ধ্রুবক কে আমাকে চিনতে হবে, 3a এবং ওয়াই, এগুলো তো এক্স না, তার মানে এগুলো হচ্ছে ধ্রুবক। তাহলে এই মাইনাস 3ay এটা হচ্ছে ধ্রুবক, এবং এক্সকে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, ওটার অ্যান্সার হলো 1। তার মানে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় 1, তাহলে 1 লেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে এটাকে যদি আমি এটাকে এভাবে লিখতে পারি, এই লাইনটাকে এভাবে লিখতে পারি, মাইনাস 3ay। ঠিক আছে, এক্সের সাপেক্ষে
এই অব্যক্ত সমীকরণটাকে একবার আমরা ডিফারেন্সিয়েশন করলে এই অ্যান্সারটা পাই। তাহলে এই যে অ্যান্সারটা পাইলাম এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে। তাহলে এফ ডবল এক্স মানে অব্যক্ত সমীকরণটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করা, অর্থাৎ এই সমীকরণটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করলে এফ ডবল এক্সটা পেয়ে যাব। তাহলে এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি আমরা দেখি এটাকে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে 3 তো আগেই আছে, পাওয়ারটা সামনে চলে এক্স স্কোয়ার। আচ্ছা আমি আবারও বলতেছি এখানে 3x এটাকে প্রথমে আমরা ডিফারেন্সিয়েশন করব, দেন ধ্রুবকটা হলো 3টাকে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে আসার পর এই এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েশন করছি। তো ওই 2টা পাওয়ারটা আগে সামনে চলে আসলো এবং পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, তাহলে 2 - 1, তার মানে আমরা লিখতে পারি কি এক্সের পাওয়ার 1 লেখা যেই কথা না লেখাও সেই কথা। তাহলে এই দুটোকে একসাথে গুণ করলে কত হয় 6x হয়ে যাচ্ছে। তাহলে আমরা একবারে লিখতে পারি 6x মাইনাস, এখানে আমরা যদি তাকাই এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি কিন্তু এখানে কোনো এক্স আছে, এক্স নাই, তার মানে এটার ডিফারেন্সিয়েশন কী হবে 0। তার মানে আমার টোটালটাই বার হলো কত 6x, অর্থাৎ এই অব্যক্ত সমীকরণটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই 6x। এখন আমরা বার করবো হলো এফ ওয়াই। তাহলে এফ ওয়াই মানে কি, এই সমীকরণটাকে কী করবো ওয়াইয়ের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করবো। তাহলে এইটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি এটা তো ওয়াই না, তার মানে এটা একটা ধ্রুবক, আর ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 0 হবে। এখানে ওয়াই আছে, তাইলে আমরা কি করবো ওয়াইয়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ যায়। আচ্ছা তাহলে এটাকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, একটু ভালো করে বুঝি। ওয়াই বাদে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক কী হয় সামনে চলে আসে, তাহলে 3ax এগুলো হচ্ছে ধ্রুবক। আর ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমি আগে থেকে লিখে রাখছি এটা হচ্ছে কত হবে 1 হবে। তাহলে 1 এই লাইনটাকে যদি আমি একটু ভালো করে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি 3y² - 3ax। ওকে, আচ্ছা আমরা পাইলাম এটাকে ওয়াইয়ের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে, এখন আমার এফ ডবল আই দরকার, তার মানে ওয়াইয়ের সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। একবার ডিফারেন্সিয়েশন আমরা অলরেডি করেছি, আবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন হচ্ছে, তাহলে এটার অ্যান্সার একইভাবে 6y হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা এফ এক্স ওয়াই নির্ণয় করব, অর্থাৎ এই সমীকরণটাকে প্রথমে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তারপরে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। অলরেডি কিন্তু আমার এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করা আছে, এইটাকে যদি আমরা কি করি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা এই এফ এক্স ওয়াই পেয়ে যাবো। তাহলে এটাকে ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে প্রথমেই দেখি এখানে কোনো ওয়াই আছে, প্রথমটাতে ওয়াই নাই, তার মানে এখানে হচ্ছে 0 মাইনাস। এখন এইটাকে যদি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি ধ্রুবককে ওয়াই বাদে যারা আছে তারা হলো ধ্রুবক, তাহলে 3y, এবং ওয়াইটাকে যদি ডিফারেন্সিয়েশন করি শুধুমাত্র একটা ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে তাহলে কিন্তু আমার মান বাড়ায় হচ্ছে 1। এই লাইনটাকে আমরা একটু ভালো করে লিখতে চাইলে এইভাবে লিখতে পারি -3a। তাহলে আমরা কার মান পেয়ে গেলাম, এগুলার মান পাওয়া গেলাম। এখন এগুলার মান পেয়ে গেলাম কিন্তু এটা হচ্ছে যে কোনো বিন্দুতে, আমাদের তো একটা নির্দিষ্ট একটা ফিক্সড বিন্দু দিছে, ইন্ডিভিজুয়ালি আমাদের একটা বিন্দু দিছে, তো সেই বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে এই বিন্দুতে এদের মান কি হয় সেই মানগুলো আমরা বার করে ডাইরেক্ট ওই সূত্রতে যদি প্রয়োগ করি তাহলে আমার অব্যক্ত সমীকরণ, অর্থাৎ আমাদের তখন কী হবে এই সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় হয়ে যাবে। এটা আমরা এই লাইনটা আমরা একটু নিচে লিখব, তাহলে এখানে বলবো হচ্ছে 3a/2, 3a/2 এই বিন্দুতে, এত বিন্দুতে ফাংশন অফ এক্স কত হচ্ছে, আচ্ছা এটা কিন্তু এক্সের মান এবং এটা হচ্ছে ওয়াইয়ের মান, তাহলে 3x² মানে x² বলতে বুঝতেছি আমরা এক্সের মান বসাই, এক্সের উপর স্কোয়ার মাইনাস 3a এ তো এই 3a ওয়াইয়ের মান বসাই, এটা হচ্ছে ওয়াইয়ের মান কত 3a/2। তো আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসিয়ে দিলাম, তারপরে কি করা যায় একটু দেখি, 3 * স্কোয়ার করলে কত হয়, এটাকে স্কোয়ার করলে তাহলে 9a²/2 মাইনাস উপরে গুণ করলে হচ্ছে হলো 9a²/2। এটাকে যদি আমরা এভাবে লিখতে চাই উপরেরটার সাথে 3 সাথে 9a² গুণ করলে হচ্ছে 27a², এখানে 2 না এখানে হবে 4, এটাও 4 মাইনাস 9a²/2। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে তখন আমরা পাওয়া যাচ্ছে হচ্ছে 4, আচ্ছা এটা হবে 9a²। তো আমার এফএক্সের মান আমি ক্যালকুলেশন করে বের করলাম, এটা হচ্ছে 9a²/4। তো আমার জায়গা স্বল্পতার কারণে আমি শুধুমাত্র মানটা লিখে রাখছি, আপনি কিন্তু সবগুলো করে রাখবেন এইটুক।
তাহলে কি হচ্ছে আমার মানটা যেটা বাড়াইছে সেটা হচ্ছে 9a²/4। এখন আমি f XX এর মান বের করব, f XX তো মানটা কি আছে 6x, তাহলে 6 আমরা লিখলাম, x এর মানটা জাস্ট শুধু বসিয়ে দিই। x এর মান কি আছে, x এর মান হচ্ছে 3a/2। আচ্ছা, আমরা কিন্তু এটা কাটাকাটি করতে পারি, 2 এর সাথে 6 কাটলে কত হয়, উপরে শুধুমাত্র 3 থাকে, তার মানে কত, অ্যান্সারটা কত, 3, মানে 3 × 3a, তার মানে 9a। আমি লিখতে পারি এটার মান কত, 9a। আচ্ছা, fy, এখন আমরা fy দেখি। আচ্ছা, এটার সাথে কিন্তু এই মান অর্থাৎ fx এর মানের সাথে এটার কিন্তু আমরা সম্পূর্ণ মিল পাচ্ছি। আমরা যদি একটু খেয়াল করি, এইটা এবং এটার ফিগারও দেখতে একই রকম, তাইলে ওইটার কী হবে, জাস্ট মানে মানগুলো বসে দিলে ওই একই রকমের মান পাবো আমরা। আপনি একটু পরে দেখবেন এক রকমের মান আসছে আমাদের। তাহলে 9a²/4, ওই একই ক্যালকুলেশন করার পর আমার এই ধরনের মান আসবে। আর fy এটার মান আমরা কী পেয়ে যাচ্ছি, 6y। তাইলে ওই যে 6y, আমি একটু দেখিয়ে দিই, 6 × y এর মান কত হবে, 3a/2। 3a/2 কাটাকাটি করলে কত, 3। তাহলে আমরা এটা গুণ করলে কত হয়, 3 × 9a, 3 × 3a = কত হয়, 9a। এবং f(x) আর y এটার মান কত হবে, তো এখানে যদি তাকাই আমরা দেখতে পারতেছি হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে x এর মান, এটা হলো y এর মান, কিন্তু আমরা এখানে বসাবো কাতে, আমরা তো বসানোর কোনো জায়গাই নেই, এখানে এক্সও নাই, এখানে ওয়াইও নাই, তাহলে এইটার মান যেটা আছে সেটাই হয়ে যাবে, -3a। তো আমরা দেখতে পেলাম যে যেই বিন্দুটা আমাকে দিছে ওই বিন্দুতে fx, f XX, fy, fyi এবং fxy এর মান বের করে নিলাম। এখন আমরা এই মানগুলো এই সমীকরণে বসিয়ে দিলেই আমাদের কি হয়ে যাবে, এই বক্রতার ব্যাসার্ধটা বের হয়ে যাবে। আমার জায়গা স্বল্পতার কারণে আমি এইভাবে লিখলাম। তো আমরা যেই কথাগুলো লিখলাম এর আগে যতটুকু লিখেছি অতটুকু লিখবো, তারপরে হচ্ছে গিয়া আমরা বলবো হচ্ছে আমরা জানি কি রো ইকুয়াল টু, এই সূত্রটা দিলাম, কারণ আমরা যেহেতু অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতেছি, এই কারণে এই সূত্রটা দিলাম। তো এই সূত্রের এত বিন্দুতে যে মানগুলো আমরা পাইছি এই মানগুলো এখানে একটু বোঝার সুবিধার্থে সাইডে লিখে রাখছি। আপনি খেয়াল করেন, এই মানগুলো আমরা যখন এই বিন্দু মানে এই সমীকরণে বসাবো তখনই আমরা কী পাবো, এই বক্রতার ব্যাসার্ধটা পেয়ে যাব। তাহলে কি হইতেছে, এখানে কি হবে, fx² মানে fx এর মান কত, 9a/4, 9a²/4, এটার উপর একটা হোল স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই সুবিধার জন্য, প্লাস 9a²/4, তার উপর একটা হোল স্কোয়ার, এবং এর মাথার উপর সবার উপর পাওয়ার কত হবে, 3/2। ওকে, তো এখন fxx এর মান কত, 9a ইন্টু এটার মান হচ্ছে 9a²/4, তার উপর হোল স্কোয়ার, -2 ইন্টু এটার মান কত, fx এর মান কত, -3a, fx এর মান হচ্ছে ইন্টু 9a²/4 ইন্টু 9a²/4, fx এর মানও বসাইলাম, fy এর মানও বসাইলাম, প্লাস fyi এর মান কত, fyi এর মান হচ্ছে 9a ইন্টু 9a²/4 এই হোল স্কোয়ার। আচ্ছা, তো এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমাদের যেই ধরনের অ্যান্সার বের হয় সেটাই হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। তো দেখি ক্যালকুলেশন করলে কত হয়, কত, 9a² করলে কত হয়, 81 a⁴/16 প্লাস 81 a⁴/16, উপরে পাওয়ার হচ্ছে 3/2, আর নিচে কত হইতেছে, নিচে যদি আমরা হিসাব করি তখন এটাকে গুণ করলে আমরা করবো 7 to 9 a⁵ পাই হচ্ছে কত, 16। কীভাবে আসলো, 9 তারপর 9 এই 9-এর উপর স্কোয়ারটা চলে গেলে কত হয়, 81, 81তে যদি আমরা 9 গুণ করি তাহলে আমরা এই অ্যান্সারটা পাবো 729। আর a⁵ কীভাবে আসলো, এখানে একটা 5 আর এখানে কত হইলো, এর উপর একটা স্কোয়ার আর স্কোয়ার গুণ হয়ে a⁴, আর একটা এ গুণ হয়ে কী হইলো a⁵, এভাবে আসছে,
তো এখানে কি যায়, কি কাটাকাটি যায়, আচ্ছা 2 এর সাথে কিন্তু এই 4 কাটাকাটি যাবে, তাহলে এখানে নিচে থাকতেছে শুধুমাত্র 2, আর এই মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে। তো নিচে গুণ করলে কত হচ্ছে আমরা দেখি, কত 8, এবং উপরে গুণ করলে কত হয় দেখে নেই, 243 a⁵ প্লাস এখানে হবে 729 a⁵, নিচে হচ্ছে 16। এরপরের লাইনটা আমরা একটু খেয়াল করি, এখানে একটু দেখবেন আপনারা মনোযোগ দিয়ে, এইটা আর এটা কিন্তু সেম। এটাকে যদি আমি একটা এ ধরি, এটাকে যদি একটা এ ধরি, অর্থাৎ এটা যদি আমি একটা এক্স যেহেতু এটাও এক, এটাও জিনিসটা হচ্ছে এক, এটাকে যদি এক্স ধরি, এক্স আর এক্স যোগ করলে কত হয়, 2x হয় না? তাহলে এক্স, এটা ধরলাম একটা এক্স, এটা ধরলাম একটা এক্স, তাহলে কত হলো 2x, তাহলে 2 দিলাম এক্স মানে ওইটা, উপরে হচ্ছে 3/2। আচ্ছা নিচেরটা যদি একটু খেয়াল করি, এটাও ঠিক সেম, এটা ধরলাম একটা এক্স, এটা আর এটা যেহেতু একই রকম, দেখতেও এক এবং মানও এক, এটা একটা এক্স ধরলাম, এটা একটা এক্স ধরলাম, তাহলে কত হলো 2x। তো এটা আমরা কত লিখব, 2 সামনে দিলাম এবং এক্স মানে এই মানটা, নিচে হচ্ছে 16। তো আর কি থাকতেছে, প্লাস 243 a⁵, আর নিচে কত 8। তো এখন আমরা 2 এবং 16-র মধ্যে, মানে 2 আর 16-র মধ্যে কাটাকাটি করলে নিচে কত হয়, 8 হয়, এটারও ঠিক 8 হয়ে যাচ্ছে। তো এই পাশে আমি লিখি, এখানে দেখি কত হয়, কত থাকে, তাহলে উপরে থাকে হচ্ছে a⁴, নিচে 8, 3/2। আচ্ছা, আর নিচে কি থাকতেছে, 729 a⁵/8 প্লাস 243 a⁵/8। আচ্ছা, তো আমরা চাইলে নিচে লসাগু করে দিতে পারি, নিচে লসাগু করে দিব আমরা এখন 81/8 a⁴, 3/2, আর নিচে আমরা লসাগু করে দেই 8, আর কি থাকতেছে এখানে 729 a⁵ প্লাস 243 a⁵। তাহলে আমরা একবারেই করে দিই, একবারে কি করে দেব, আচ্ছা ঠিক আছে একবার না করি, এটা একটু ভেঙে লিখি। আচ্ছা আমরা যে কোনো জিনিসের উপর পাওয়ার যদি এক্স, আচ্ছা এক্সের পাওয়ার যদি 3/2 হয়, এটাকে কীভাবে লিখতে পারি, x√x, তাই না? তাহলে এইটার উপর পাওয়ার 3/2, তার মানে এটাকে ওইভাবে লিখতে পারি, এইটা রুট এইটা, তার মানে 81 a⁴√8 মানে /8 রুট ওই জিনিসটাই, 81 a⁴8। আর এটাকে কীভাবে লেখা যায়, এটা যদি লসাগু করি তাহলে অ্যান্সার হচ্ছে 972 a⁵ বাই কত 8। তো এর পরের লাইনে আমরা কি করতে পারি, যে এই নিচের যে জিনিসটা, এটা তো ভাগ আকারে আছে, এখন যদি আমি এটাকে গুণাকারে করি তাহলে কী হবে, নিচেরটা উপরে চলে যাবে। তো জিনিসটা এইরকম যে 81 a⁴8 ইন্টু এটাকে, এই ভিতরেরটাকে যদি আমরা রুট করি, তখন 81কে রুট করলে হবে হলো 9, a² রুট করলে হয় a⁴কে রুট করলে হয় a², এবং 8কে যদি আমরা রুট করি তাহলে হবে 2√2, এবং গুণাকারে এটাকে গুণাকারে যখন লিখবো নিচেরটা, তখন ওটা কী হয়ে গেল, উল্টে হয়ে গেল 8,972 a⁵। তা এটাকে আমরা এখন কাটাকাটি করব, আপনি একটু কাটাকাটি করবেন কাইন্ডলি। কাটাকাটি করার পর দেখবেন হচ্ছে আমাদের অ্যান্সার বের হয়ে গেছে 3a⁵√2। আচ্ছা, এখন এই মানটা যে আমার বের হইলো, এখানে কিন্তু বলা নাই যে মানে আমার এ এর মানটা কেমন হবে, অর্থাৎ এ কি পজিটিভ নাকি নেগেটিভ, মানে ঋণাত্মক না ধনাত্মক, তা কিন্তু বলা নেই। তা কখনো যদি এর মানটা ঋণাত্মক হয় তখন তো বিপদে পড়ে যাবো আমরা, কারণ ব্যাসার্ধ তখনই আপনাদের হচ্ছে নেগেটিভ হইতে পারে না। সেই কারণে আমরা কী করব, এই পুরা অঙ্কের মধ্যে কী করে আসবো, আমরা পরম মান দিয়ে আসবো, পুরা অঙ্কটার ভিতরে আমরা পরম মান দিয়ে আসবো, যাতে করে এটা নেগেটিভ হইলেও এই পরম মানটা কী করে,
পরম মানটা ওই নেগেটিভকে পজিটিভ করে দেয়, ঠিক আছে, এটাকে পরম মান দিব। তো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে আমার তো 3 আর 8√2 এটা তো কখনোই নেগেটিভ হওয়ার সম্ভাবনা নাই, এটা কারণ এটা হলো একটা ধ্রুবক, এটা কখনো নেগেটিভ হইতে পারবে না। নেগেটিভ কে হইতে পারবে? এই এ। তাহলে ওই কারণে আমরা কে পরম মানের ভিতরে রাখলাম। আমাদের বইয়ে কিন্তু অ্যান্সারটা দিছে এইভাবে, আমাদের যেই তিতাস পাবলিকেশন বইটা, ওই বইয়ে কিন্তু অ্যান্সার দেওয়া আছে এইরকম করে, 3√2/16 পরম মান দিয়ে এর মান দিছে। তা এই অ্যান্সারটা দিছে, আমরা যদি এইটুকু করি তবুও হবে, ওরা একটু বাড়তি কাজ করছে। আমার এই পর্যন্ত লিখলে আমার অ্যান্সারটা হয়ে যাবে, কিন্তু ওরা যে কাজটা করছে সেটা হচ্ছে, আমরা একটু খেয়াল করি, ওরা করছে হচ্ছে উপরে নিচে একই সংখ্যাটা গুণ করছে। আমরা বীজগণিতিক রাশিতে এর আগে দেখছিলাম যে উপরে নিচে কিন্তু একই রাশি দিয়ে গুণ করার ক্ষমতা আমরা রাখি, মানে গুণ করা যায় আর কি। তাহলে ওরা যেই কাজটা করছে, √3 মানে √2 দ্বারা উপরে নিচে গুণ করছে। তো √2 আর √2 পরম মান এ। তো এটাকে যদি গুণ করি তাহলে কত হয়? √2 একসাথে হলে হবে 2, তাহলে 8 দুগুণে কত হয়? 16, আর 3√2, আর আমাদের এটা হলো পরম মানের ভিতরে। তো ওরা হলো এই বাড়তি কাজটুকু করছে, আমাদের বাড়তি কাজ করার দরকার নেই, আমরা যে পর্যন্ত করছি ওই পর্যন্ত করলেই এই অঙ্কের অ্যান্সারটা হয়ে যাবে। আমরা এখানে আরও একটা সমস্যা নিচ্ছি, দেখেন, সেটি হচ্ছে যে x² + a² + b² = 1 উপবৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করেন, ওরা কিন্তু বলছে যে কোনো বিন্দুতে, মানে বাড়তি যে কাজটুকু করা লাগতো, আমাদের একটা নির্দিষ্ট বিন্দু দিলে ওই নির্দিষ্ট বিন্দুতে fx, fy, f XX, f এগুলোর মান যে নির্ণয় করা লাগতো এক্সট্রা হবে, ওই এক্সট্রা কাজটুকু আমার করতে হবে না, আমাকে যে কোনো বিন্দুতে নির্ণয় করতে বলছে সেই কারণে। তো আমরা এটাকে ব্যক্ত সমীকরণ ধরেই এইটাকে কি করবে, এর বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় করব। তো ব্যক্ত সমীকরণ, সরি একটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, ব্যক্ত না, এটা হবে অব্যক্ত সমীকরণ ধরে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তো অব্যক্ত সমীকরণের ফিগারটা কেমন? অব্যক্ত সমীকরণের ফিগার হচ্ছে x, y কী হবে? ফাংশন অফ xy কত হবে? 0। তো এইখানে এক পাশে 0 আছে, কিন্তু এই সমীকরণে কোনো কি 0 আছে এক পাশে নাই। তার মানে আমি কি করব, এই সমীকরণে এই 1টাকে এই পাশে নিয়ে ওই পাশে কী করবো, মানে 0 লিখতে পারি। তো এই প্রথমে লিখবো হলো প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ কোনটা? x² a² + y² b² -1 = 0। আমি কিন্তু এক লাইনে করতেছি, আপনারা প্রথমে এই কথাটা লিখবেন, লেখার পরে দ্বিতীয় লাইনে এই কাজটা করবেন। তাহলে আমরা তারপর নিচে দিয়ে বলবো ইহা একটি কি? ইহা একটি অব্যক্ত সমীকরণ। তাহলে আমরা ধরি, এই কথাটা লিখব, ধরি কি, যে ফাংশন অফ x, y = কত? x² a² + y² b² -1। আচ্ছা, আমরা কেন এই জিনিসটা লিখতে পারছি? কারণ হচ্ছে আমরা এই ফিগারটা অনুযায়ী জানি যে এটা সমান 0 হবে। তো আমরা কি করলাম, এই সমীকরণে এক পাশে 0 আছে, ওই সমীকরণে এক পাশে যেহেতু 0 আছে, অতএব আমরা এই পাশ সমান এই পাশ বলতে পারি। তো সেই কারণে আমরা লিখছি হচ্ছে, ধরি f ফাংশন অফ x, y ফাংশন অফ x, y = এই সমীকরণটা। তো এখন আমার যেহেতু আমরা যেহেতু অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব, সেহেতু আমার কিছু মান জানা দরকার আগে থেকে। তো সেই মানগুলো কী কী? সেগুলো হচ্ছে fx, f XX, fy, fy এবং fxy। এই মানগুলো আমার জানা দরকার যদি আমরা অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে। তো আমরা যেহেতু এটা অব্যক্ত সমীকরণ ধরে কাজটা করতেছি, এই কারণে আমরা এই মানগুলো বের করে রাখা লাগবে আগে থেকে। তো এখানে যদি আমরা তাকাই, তাহলে এই সমীকরণটাকে কী করবো, আমরা প্রথমে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এক্সের সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, মানে ডিফারেন্সিয়েশন করব, অন্তরীকরণ আর ডিফারেন্সিয়েশন কিন্তু একই কথা। তো এটার ভিতরে যেহেতু এক্স আছে, তাহলে এখানে ধ্রুবক এক্স নাই কারা? ধ্রুবক হচ্ছে 1/a², এটা হচ্ছে ধ্রুবক, সেই কারণে ধ্রুবককে বাইরে নিয়ে আসলাম। তাহলে কাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করতেছি? এক্সকে। তাহলে ওটার কী হবে? পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ, এটা পাইলাম। তাহলে এইখানে যদি দেখি, এখানে কি কোনো এক্সের বংশধর আছে? নাই। তার মানে এইখানে কী হবে? এটা একটা কি? ধ্রুবক। তাহলে ধ্রুবককে ডিফারেন্সিয়েশন করলে 0 হবে, পরেরটাও একটা ধ্রুবক। তাহলে এই বাড়তি কথাগুলো আমরা লেখার দরকার নাই। তাহলে কি আমরা fx কত পাইলাম? 1/a²
ইন্টু 2x। আচ্ছা এফ ডবল এক্স মানে এইটাকে আবার আমরা ডিফারেন্সিয়েশন করব, তাহলে তো দুইবার ডিফারেন্সিয়েশন হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, ধ্রুবকটাকে বাইরে রাখলাম এবং এইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এইটাকে বলতে ধ্রুবক কে কে আমাকে সেটাকে বুঝতে হবে। 1/a² ধ্রুবক, 2ও কিন্তু ধ্রুবক, কারণ 2ও কি এখানে একটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে। তাহলে ধ্রুবক 2/a², এটাকে বাইরে রাখলাম। তাহলে আমরা কাকে ডিফারেন্সিয়েশন করবো? এক্সকে শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করব। তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তাহলে 1 লিখলেও তা, না লিখলেও তা। এখন আমরা বার করবো হলো fy। তাহলে এই সমীকরণটাকে y এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে এখানে যেহেতু y এর বংশধর নাই, তাহলে এটা কী হবে, y এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি আমরা, এই প্রথম টুকের মধ্যে y এর কোনো বংশধর নাই, তার মানে আমরা এখানে 0 লিখলাম, প্লাস এখন এইখানে যদি তাকাই, এখানে তো y আছে, কিন্তু এখানে ধ্রুবক যেটা ওটা হচ্ছে আমরা বাইরে লিখি, বাইরে বের করে নিয়ে আসি, নিয়ে আসার পরে y² আমরা ডিফারেন্সিয়েশন করব। তাই এই কারণে কত হইল 2y প্লাস 1কে ডিফারেন্সিয়েশন করলে 1 যেহেতু একটা ধ্রুবক হিসেবে কাজ করতেছে, সেটা ডিফারেন্সিয়েশন করলে 0 হবে। তাহলে এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে 1/b² 2y। আচ্ছা অনেকের কিন্তু একটা ঝামেলা হইতে পারে, আমরা একবার ধ্রুবক বাইরে নিয়ে আসতেছি, একবার ধ্রুবক আমরা ডিফারেন্সিয়েশন করে 0 লিখতেছি। কেন এই জিনিসটা কেন হচ্ছে আমি একটু একবার বুঝে দিতেছি, পরবর্তীতে আর মনে হয় না বোঝানোর প্রয়োজন হবে। দেখেন এখানে কিন্তু ধ্রুবক আছে, গুণ অথবা ভাগ আকারে ধ্রুবক থাকলে সেটাকে আমরা বাইরে বের করে নিয়ে আসি, সামনে লিখতে পারি। আমি আবারও বলছি, গুণ অথবা ভাগ আকারে যদি ধ্রুবক থাকে তাহলে আমরা ওটাকে সামনে লিখতে পারি। যেমন এখানে কি ভাগ আকারে কিন্তু ধ্রুবক আছে, এইখানে আমরা সেই ধ্রুবকটাকে সামনে লিখলাম, এবং ধ্রুবকের সাথে সাথে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি সেও কিন্তু আছে, x²ও আছে। তাহলে ওইটাকে আমরা ধ্রুবকটাকে সামনে নিয়ে আসে ওইটাকে আমরা ডিফারেন্সিয়েশন করলাম, কিন্তু প্লাস দিয়ে আমরা তাহলে এই পাশে কেন ধ্রুবকটাকে ডাইরেক্ট 0 লিখলাম? কারণ এখানে কোনো x আছে, এখানে ধ্রুবক তো একাই আছে, এখানে যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি সে তো নাই, শুধু ধ্রুবক আছে। সেই কারণে আমি কী করলাম, ধ্রুবক সমান সমান আমরা 0 লিখতে পারি। আশা করি এই জিনিসটা অনেকেই বুঝেন আপনারা, তবুও আমি একটু বাড়তি হয়ে বলে দিলাম। আচ্ছা এখন আমরা বার করবো f⋅i, মানে এই সমীকরণটাকে আবার ডিফারেন্সিয়েশন করবো এখন। তাহলে ধ্রুবক কে ধ্রুবক এখানে 2 আর হচ্ছে b² হলো ধ্রুবক, y এর সাপেক্ষে যেহেতু ডিফারেন্সিয়েশন করতেছি, y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে এটার মান 1। তাহলে 1 লেখার কোনো প্রয়োজন হয় না। তাহলে fxy, তাহলে এক্সের সাপেক্ষে যে ডিফারেন্সিয়েশনটা করছি এই সমীকরণটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যে মানটা বের হয়েছে সেটাকে যদি আবার ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তখন আমরা fxy পেয়ে যাচ্ছি। তাহলে এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা এই অ্যান্সারটা পাইছি। এখন এটাকে আমরা কী করবো, ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো। দেখি এখানে কোনো ওয়াই আছে নাকি, এখানে তো কোনো ওয়াইয়ের বংশধর নাই, তাহলে কী হবে, এটাকে একটা ধ্রুবক হিসেবে কাউন্ট হচ্ছে, তাহলে এটার ডিফারেন্সিয়েশন কত হবে, 0 হবে। তা আমরা এখন এই মানগুলো পাইলাম, এই মানগুলো আমরা এখন সরাসরি কী করব, আমরা এই বক্রতার ব্যাসার্ধ সূত্রটাতে অ্যাপ্লাই করব। কারণ কি, কারণ এখানে কোনো নির্দিষ্ট বিন্দুর কথা কিন্তু উল্লেখ করে নেই। উল্লেখ করলে তাহলে আমরা বলতাম এত বিন্দুতে এগুলোর মান আবার নির্ণয় করতাম, এগুলো নির্ণয় করে আবার তখন আমরা কী করতাম, ওই সূত্রতে চলে যেতাম। কিন্তু যেহেতু যে কোনো বিন্দুতে নির্ণয় করতে বলছি, সেখানে আমরা এই মানগুলো বের করেই আমরা ডাইরেক্ট এই সূত্রতে জাম দিতে পারবো। তো দেখি এখন আমরা ডাইরেক্ট সূত্রটা লিখব। এটা যেহেতু আমরা অব্যক্ত সমীকরণ ধরে করতেছি, সেই কারণে লিখব হচ্ছে, এরপরে আমরা জানি হচ্ছে অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ কথাটা লিখব। অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ আমি লিখতেছি না, আপনারা লিখবেন। অব্যক্ত সমীকরণে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু কত হবে, f(x² + f(y²) তার উপর কত 3/2, নিচে হবে f(x) fy² - 2 fxy fx fy প্লাস fyy fx²। আচ্ছা দেখুন এখন আমরা মানগুলো জাস্ট বসায় দিব। এখানে মানকে fx এর মান কত 2x, fx এর মান হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে দিই, তাহলে কত হচ্ছে fx এর মান 2x, নিচে হচ্ছে a², এর উপর হোল স্কোয়ার, প্লাস fy এর মান কত 2y, নিচে হচ্ছে স্কোয়ার, তার উপর এখানে যেহেতু এর উপর হোল স্কোয়ার আছে এখানে হোল স্কোয়ারটা দিলাম,
এর মাথার উপর কত হবে 3/2। আচ্ছা, তো এখন এফ ডবল এক্সের মান কত? এফ ডবল এক্সের মান হচ্ছে 2/a² ইন্টু এফ ওয়াই এর মান কত হবে? এফ ওয়াই এর মান হচ্ছে 2yb² তার উপরে একটা হোল স্কোয়ার মাইনাস, এখন আমরা একটু খেয়াল করি, 2 ইন্টু এই জিনিসটার মান কত? এফ এক্স ওয়াই, এই জিনিসটার মান 0, তার মানে এই শূন্যটা এই রাশির সাথে কিন্তু গুণ আকারে আছে, এইটুকু রাশির সাথে। তাহলে এইটুকু রাশিটা সম্পূর্ণ এই শূন্য যদি গুণ হয়ে যায় তাহলে ওই জিনিসটা কি টোটালি শূন্য হয়ে যাবে। তাহলে আমার ওই শূন্যটা লেখার কোনো প্রয়োজন নাই। আপনারা চাইলে লিখতে পারেন, কিন্তু শূন্য লেখার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি এখন। তাহলে এফ ডবল ওয়াই এটার মান কত হবে? 2b², আর এফ এক্স স্কোয়ার, এফ এক্সের মান কত? 2x/a² তার উপর হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি, কত হয় এখানে? 4x² a⁴ প্লাস, আমি এখানে একটু ভুল করছি, এখানে a² না, সরি, এখানে হবে b²। তাহলে এখানে কত হচ্ছে? 4y², নিচে হচ্ছে b⁴, পাওয়ার কত? 3/2। আর এখানে কত হচ্ছে দেখি, একবারে করার চেষ্টা করি। এখানে তো 2, বাইরে 2, এখানে এটার স্কোয়ার করলে কত হয়? 4y²। তাহলে 4y² উপরে গুণ করি, 2 এর সাথে 4y² গুণ করলে হয় হচ্ছে 8y²। আর নিচে কত থাকতেছে? a² b⁴। কেন b⁴? কারণ a² b² উপরে চলে আসলে কত হয়? b⁴ হবে। প্লাস নিচে কত হবে? আমরা একবারেই করি সেই জিনিসটা, কত হচ্ছে? 8x² a⁴ আর b²। হ্যাঁ, তো এখন আমরা কি করতে পারি একটু দেখি, এটাকে উপরে আমরা কি করতে পারি? লসাগু করতে পারি, উপরে লসাগু করা যায়। আচ্ছা, আমরা লসাগুটা করেই ফেলি। কত হচ্ছে? a⁴ b⁴ লসাগু, আর তখন এখানে কত হয়? তখন হচ্ছে 4x² কত? b⁴ প্লাস 4y² a⁴, এটা হচ্ছে 3/2। আর নিচে কত থাকতেছে? নিচে কিছু করা যায়? আচ্ছা, নিচে কমন নিতে পারি আমরা একটা জিনিস। কি কমন নিতে পারি একটু দেখি। আমরা উপর থেকে কি কমন নিতে পারি? 8 কমন নিতে পারি। আমরা নিচে কি কমন নেওয়া যায়? এখানে আছে a² b⁴, এখানে আছে b² a⁴। তার মানে এখান থেকে আমরা a² নিতে পারি, এখান থেকে a² নিতে পারি, এখান থেকে b² নেওয়া যাবে, এখান থেকে b² নেওয়া যাবে। অলরেডি আমরা মানে এক কথায় হচ্ছে a² b² কমন নেওয়া যাইতেছে। তাহলে আমরা লিখতে পারি a² b²। নিচে যাইতেছে a² b² কমন, এবং উপর থেকে নিতেছি আমরা কি কমন? উপর থেকে নিতে পারতেছি হচ্ছে 8 কমন। তাহলে কি থাকতেছে? y² এবং কি a² তো নিছি, আর b² নিছি, তার মানে b² আরও থাকে, b⁴ যেহেতু আছে, b² যেহেতু নিয়ে নিছি, তাহলে আরেকটা b² থাকতেছে এখানে। আর এখানে কি থাকতেছে? x² a²। আচ্ছা, এরপর আমরা পাশে করি সেটা পরবর্তী জিনিসটা। এখন আচ্ছা, একটা জিনিস এখানে দেখি, এই সম্পূর্ণ এই রাশিটা, এখানে আমরা যদি একটু প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখতে পাবো এই জিনিসটা সম্পূর্ণ মিলে গেছে। তাহলে এইটার মান কত? আর এইটার মান, এটা যেহেতু 1, তার মানে এইটার মান আমরা সম্পূর্ণ প্রশ্ন থেকে লিখতে পারি। এইটার মান, সম্পূর্ণটার মান কত? 1। এটা সম্পূর্ণটার মান হচ্ছে 1। আমরা এই সামান্য জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে অঙ্ক করতে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন আমরা হয়ে যাব। ঠিক আছে, এই ছোটোখাটো জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে অঙ্ক করার সময়। তারপর এখান থেকে কী কমন যায়? আমরা যদি উপরে তাকাইলে দেখা যাচ্ছে হলো উপর থেকে আমার চাইতেছে 4 কমন, উপরে 4 কমন যায়। আচ্ছা, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, উপরে 4 কমন যাইতেছে, আর নিচে কী কমন যাইতেছে? a⁴ b⁴, এটা কমন যায়। আর কি থাকতেছে তাইলে? x² b⁴ প্লাস y² a⁴, এবং সবগুলোর উপর 3/2। আর নিচে কি থাকলো?
এ মানে 8a স্কোয়ার বি স্কোয়ার। ওকে, তো এই √3/2 এইটা, এই পাওয়ারটা এর উপরেও আছে, এই পাওয়ারটা এর উপরে আছে। তো আমরা পাওয়ারটা কী করি, দুইজনকে ভাগ করে দিই। এই পাওয়ারটা কী করলাম, আমরা দুজনকে ভাগ করে দিয়েছি। তাহলে 4a⁴ b⁴ পাওয়ার হচ্ছে √3/2, এবং এইটার উপরে তখন আবার √3/2 মানে সরি √3/2 না 3/2 আর কি, 3/2 এটার উপরে তখন চলে যাবে y² a⁴ 3/2 8a² b²। তো এটাকে কিন্তু আমরা চাইলে এই যে এক্সের উপর যদি পাওয়ার কী থাকে 3/2 থাকে, তাহলে আমরা কী লিখতে পারি, x√x লিখতে পারি না? এটার উপর যেহেতু পাওয়ার 3/2 আছে, তাহলে এটাকে ওইভাবে লিখতে পারি। এটাকে আমরা কী লিখতে পারি, 4a⁴ b⁴ √4a⁴ b⁴ আর কি থাকতেছে ইন্টু এই জিনিসটা আমরা লিখে দেব x² b⁴ প্লাস y² a⁴ 3/2। আচ্ছা, এটা যেহেতু ভাগ আকারে আছে এই জিনিসটা 8/a² b² যেটা আছে, এটাকে ভাগ আকারে যেহেতু আছে, এটাকে যদি আমি গুণ আকারে লিখি তাহলে এটা জাস্ট উল্টায়া দিতেছে, a² b² আর কি লেখে এখানে 8, যেহেতু নিচেরটা উপরে চলে গেল, উপরেরটা নিচে চলে আসলো। আচ্ছা, এখানে এক লাইনে আমি বোঝানোর চেষ্টা করি। দেখেন, এই a⁴ আর a² b² উপর যেহেতু রুট আছে, তাহলে এটাকে রুট করলে কত হয়, 4-এর উপর রুট চলে গেলে হবে হলো 2, আর এটার উপর রুট চলে গেলে কি থাকে, রুটটা যদি এটার উপর চলে যায় a² b² হয়ে যেতেছে। ওকে, তো একটা জিনিস এখানে আমরা এখন কাটাকাটি করব, 4 দিয়ে যদি 8 কাটি কত থাকে 2, আর 2 দিয়ে যদি এই 2টা কাটি তাহলে উপরে কিছু থাকলো না, এই a² আর a² b² এই a² b² কাটা, তাহলে কি থাকতেছে আমার আলটিমেটলি যে অ্যান্সারটা, সেটা হচ্ছে x² b⁴ প্লাস y² a⁴, আর নিচে কে a⁴ b⁴। ওকে, এটাই হচ্ছে আমরা নিচে লিখব ইহাই নির্ণীয় ব্যাসার্ধ। এখন অনেকের মনে খটকা লাগতেছে যে আমরা যখন ব্যাসার্ধ নির্ণয় করছি তখন তো আমরা সবখানে পরম মান ইউজ করছি, কিন্তু এখানে কেন পরম মান ইউজ করলাম না আমি? তো পরম মান ইউজ না করার পিছনে একটা কারণ আছে, সেটা তো অবশ্যই বলবো। দেখেন, এখানে কিন্তু কোনোখানেই লেখা নাই যে আমার এ এর মান বা বি এর মান এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, এটা কোনোখানেই বলে নাই। এটা এ এর মান নেগেটিভও আসতে পারতো, তাহলে এ এর মান যদি নেগেটিভ আসে তাহলে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হবে না, তাহলে আমার পরম মান ইউজ করার কথা ছিল, কিন্তু কেন করলাম না? একটা জিনিস কি, আমরা যদি -2 এর উপর যদি হোল স্কোয়ার থাকে তখন কি হবে, এটার মানটা এই মাইনাসের উপর স্কোয়ারটা চলে গেলে তখন তো এটা প্লাস করে দিতেছে, অথবা স্কোয়ার না থাকলে 4 থাকলো, অর্থাৎ পাওয়ার যদি আমার জোড়া আকারে থাকে তখন মাইনাস থাকলে সেটাকে প্লাস করে দেয়। তো এইখানে যদি আমরা তাকাই, এখানে প্রত্যেকটার উপরে কি পাওয়ার কিন্তু জোর আকারে, তার মানে এরা যদি কখনো মাইনাস হয়ও এই পাওয়ারগুলো সেটাকে কী করবে, জোর করে সেটাকে কী করবে, প্লাস বানিয়ে দিতেছে। সেই কারণে আমাকে এই অঙ্কতে কোনো পরম মান ইউজ করার কোনো প্রয়োজন হয়নি। তো আশা করি আপনারা এই প্রবলেমটা আপনারা বুঝতে পারেন। এখন আরও একটা লাস্ট সমস্যা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের। তো সেটি হচ্ছে যে x² প্লাস y² b² = 1 উপবৃত্তের বৃহদাক্ষের প্রান্তবিন্দুর বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। আমি আবারও বলতেছি প্রশ্নটা, যে এটা হচ্ছে x² প্লাস y² b² = 1 উপপাদ্যের বৃহদাক্ষের প্রান্তবিন্দুর বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। অর্থাৎ আমরা একটু আগে যেই প্রবলেমটা সলভ করলাম ঠিক সেই রকম, কিন্তু এখানে কিছু জটিল কথা লেখা আছে। তো এই কথাগুলো অনেকেই আমরা বুঝতে পারতেছি না। আমি যখন প্রথম করছিলাম এই কথাগুলো আমি প্রথমে বুঝি নেই। দেখেন, এখানে এই যে এরকম আমরা যে সমীকরণগুলো দেখব, এই টাইপের যে সমীকরণগুলো, এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে কি সেই সমীকরণ। এইরকম সমীকরণ দেখলেই আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। তো উপবৃত্তের সমীকরণের ফিগারটা হয় এইরকম। তো এইরকম সমীকরণ দেখলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। কিন্তু উপবৃত্তটা আসলে কি? আমরা সাধারণত বৃত্ত দেখি হলো গোল, কিন্তু উপবৃত্ত হচ্ছে ওই গোল জিনিসটাকে যদি আমরা একটু চ্যাপ্টা করি,
একটু চ্যাপ্টা করলে কি হয়, ওই চ্যাপ্টা গোলটাকে বলা হয় হচ্ছে উপবৃত্ত, মানে চ্যাপ্টা বৃত্ত। তো উপবৃত্ত দেখতে এরকম চ্যাপ্টা একটা বৃত্ত। তা এখানে আর কিছু কথা বলছে, সেটা হচ্ছে বৃহদাক্ষ। অ্যান্ড বৃহদাক্ষটা কি, আমরা এই বৃত্তের দুইটা অক্ষ কল্পনা করি, একটা হচ্ছে এইটা মানে বড় যেই অক্ষটা, এবং একটা হচ্ছে এই পাশে। তো এখানে আমরা দেখি সবচেয়ে বড় অক্ষ যেটা হচ্ছে বৃহদাক্ষ, মানে এটাকে বলা হচ্ছে হলো বৃহদাক্ষ, মানে সন্ধি বিচ্ছেদ করলে এটাকে হচ্ছে বৃহদাক্ষ হয়ে যায়। এটা হচ্ছে বৃহদাক্ষ, এবং এটা কি ক্ষুদ্র না, এবং এটার নাম হচ্ছে ক্ষুদ্রাক্ষ। আমরা এগুলো জেনে নেই যে বড় যে অক্ষটা সেটা হচ্ছে বৃহদাক্ষ, এবং ক্ষুদ্র যে অক্ষটা ওটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। এবং এই বৃত্তের একটা তো কেন্দ্র আছে, তো আমি কেন্দ্রটা ধরলাম এইটা, তো এটা কি একটা হলো কেন্দ্র, এবং এই কেন্দ্র, তো এই বৃত্তে একটা কেন্দ্র থাকার কথা, সেই কেন্দ্রটা আমরা দেখলাম, এবং দুইটা অক্ষ বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে বৃহদাক্ষটা কি, এবং বৃহদাক্ষের প্রান্ত বিন্দুর কথা বলছে। তাহলে বৃহদাক্ষের প্রান্ত বিন্দু কোনগুলা, এই অক্ষের প্রান্ত বিন্দুটা কে, এই যে অক্ষটা, এই অক্ষটার প্রান্ত বিন্দু কোনটা, এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটা হচ্ছে এই বৃহদাক্ষের প্রান্ত বিন্দু। এবং প্রান্ত বিন্দুর বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, মানে উপকেন্দ্রিক। আমাকে এখন উপকেন্দ্র সম্পর্কে জানতে হবে। উপকেন্দ্র কাকে বলে, এই উপবৃত্তের কেন্দ্র থেকে সমান দূরত্বে দুইটা কেন্দ্র কল্পনা করা হয়। এই যে কেন্দ্রগুলো কল্পনা করা হয়, এই কেন্দ্রগুলোকে বলা হয় হলো উপকেন্দ্র। উপকেন্দ্রিক লম্ব, এখন উপকেন্দ্রিক লম্ব কোনগুলা, এই উপকেন্দ্র দিয়ে যে লম্বগুলো অতিক্রম করে তাদেরকে বলা হয় হলো উপকেন্দ্রিক লম্ব। ধরলাম এখান থেকে লম্বগুলা, এই যে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। তাহলে আমরা এখন প্রশ্নটা বোঝার চেষ্টা করি। আবারও বলছে হচ্ছে একটা উপবৃত্তের বৃহদাক্ষের, মানে বৃহদাক্ষের প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দু মানে এই যে প্রান্তবিন্দুর বক্রতার ব্যাসার্ধ, অর্থাৎ এই প্রান্তবিন্দুটার বক্রতার ব্যাসার্ধ হবে কার সমান, উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, মানে এই উপকেন্দ্রিক লম্ব যেটা, এইটার অর্ধেক। তারা বলছে হচ্ছে বৃহদাক্ষের প্রান্তবিন্দুর বক্রতার ব্যাসার্ধ, মানে এই বিন্দুর বক্রতার ব্যাসার্ধ হচ্ছে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। এই বিন্দুর মান যেটা, সেটা হবে a/0, a,0, এবং এই বিন্দুর যে মান সেটা হচ্ছে a,0, সরি আমার একটু ভুল হয়েছে, এখানে -a,0, কারণ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি কল্পনা করি, এই পাশে আমরা এক্সের মান ধরলাম হচ্ছে, এই পাশে তো এক্সের মানটা মাইনাস হয়, ধরলাম এখানে মাইনাস, আর এখানে বিন্দুটা হলো এইখানে এবং এইখানে। তাহলে এখানে তো ওয়াইয়ের মান নাই, তার মানে এখানে ওয়াইয়ের মান 0, তাহলে a,0, এখানে কত হবে, এক্সের দিকে প্লাস অক্ষের দিকে, তাহলে a,0, এখানে ওয়াইয়ের মান 0। তাহলে এই কারণে এই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে বৃহদাক্ষের, এইখানে আমরা একটা বৃত্ত কল্পনা করি, এই বৃত্তের মানে এই উপবৃত্তের এটা হচ্ছে বৃহদাক্ষ। তাহলে বৃহদাক্ষ এই বিন্দুটার মান কত হচ্ছে -a,0, ওই বিন্দুটার মান কত হচ্ছে a,0। তার মানে আমার আলটিমেটলি যে বিন্দুটার কথা বলছে তারা, মানে প্রান্তবিন্দু দুইটা, তা সেই দুইটা প্রান্তবিন্দুকে আমরা একসাথে এইভাবে বলতে পারি +-a,0। তারা কিন্তু প্রান্তবিন্দু না দিয়ে আমাকে +-a,0 এই কথাটা বলেও এই কোশ্চেনটা সাজাইতে পারতো, যে বৃহদাক্ষের +-a,0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, এইভাবেও প্রশ্নটা আসতে পারতো। তারা ইনডাইরেক্টলি বলছে যে প্রান্তবিন্দুর বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, তার মানে আমাকে বুঝে নিতে হবে তারা এই বিন্দুটার কথা বলছে, কারণ একটা উপকেন্দ্রের বৃহদাক্ষের প্রান্তবিন্দুটা, এই পাশের প্রান্তবিন্দু যেটা, প্রান্তবিন্দু তো দুইটা হবে, ওই পাশের যেটা সেটা হবে a,0, এই পাশের যেটা হবে সেটা হচ্ছে -a,0। এবং কেন কেন এখানে প্লাসে হলো সেটা এখানে দেখানো হয়েছে। তো দেখেন আরও একটা জিনিস আমাকে জানতে হবে, উপকেন্দ্রিক লম্ব, আসলে উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্যটা আসলে কত, এটা কিন্তু আমাদের আগে জানছিলাম, তবুও আমি লিখে দিই, আমারও মনে নেই, আমি যখন অঙ্ক করছিলাম এই অঙ্কটা তখন আমারও মনে ছিল না, এখনও হয়তো আপনারা যারা দেখতেছেন আপনাদের অনেকের মনে না থাকতে পারে। এটা আমি লিখে দিতেছি, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের লম্বের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে 2b²/a, এটা হচ্ছে আমার উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। তাহলে এখন সম্পূর্ণ জিনিসটা ভালো করে বোঝা যাক।
এই এই উপবৃত্ত সমীকরণের বৃহদাক্ষের প্রান্তবিন্দু, এই দুটা প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুতে বক্রতার ব্যাসার্ধ উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, অর্থাৎ এই জিনিসটার অর্ধেক। তো আমরা দেখি এই রকম সেম কাইন্ড অফ প্রশ্ন কিন্তু আমরা একটু আগে করছি, সেই কারণে কিছু কথা আমি আগে লিখে রাখছি, কারণ ওই প্রশ্নটা কিন্তু আমরা যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করছিলাম। আমার মূল কাজ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা। তো আমরা ওই অঙ্কটাতে কী করছিলাম, যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করছি, কিন্তু এখানে একটা নির্দিষ্ট বিন্দুর কথা বলা হয়েছে, প্রান্তবিন্দু। তার মানে প্রান্তবিন্দুটা হচ্ছে +-a/a,0 এই বিন্দুটাতে। তাহলে আমরা আগের মতন এই কথাগুলো লিখবো, যে প্রদত্ত সমীকরণের পরে তো যেহেতু এটা একটা আমরা অব্যক্ত সমীকরণ ধরছি, তাহলে এই ফিগারে আসবে x, y = 0, এই ফিগারে নিয়ে আসার পরে ধরি ফাংশন অফ x, y, এই ফাংশনটা লিখলাম। তারপর এখান থেকে আমরা কী করলাম, fx, f(x), fy, f(y), fxy এই মানগুলো বের করে নিয়ে আসলাম। এটা হচ্ছে যে কোনো বিন্দুতে মান। এখন আমার তো যে কোনো বিন্দু নাই, এখন আমার নির্দিষ্ট একটা বিন্দুতে মান বার করতে হবে। সেই বিন্দুটা কত, +-a। এই কথাটা তারা বলে নাই, কিন্তু এই কথাটা আমরা বুঝে নিছি যে তারা এই বিন্দুর কথাই ইন্ডিকেট করছে। তো আমরা বলবো যে +-a,0 বিন্দুতে এখানে fx এর মান কত হয়, fx এর মান এটা হচ্ছে কিন্তু x এর মান, এটা হচ্ছে y এর মান। y এর মান 0 এবং x এর মান কত, +-a। তাহলে 1/a² 2 × x, x মানে হচ্ছে এখানে কত দিব আমরা, +-a দিব। ওকে, তো আচ্ছা, তাহলে আমার কী দাঁড়াইলো, এটা প্লাস মাইনাসটা সামনে দিতে ভালো হবে, সামনে দিলে আমাদের জিনিসটা দেখতে ভালো দেখা দিতেছে। তাহলে 2a উপরে এবং নিচে থাকতেছে হলো a²। তাহলে এই a² উপরের একটা a আর নিচে হলো 2টা a, তাহলে কাটাকাটি গেলে কি হয়, শুধুমাত্র নিচে একটা a থাকে। তাহলে +-2/a। তাহলে এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি, আপনারা লিখবেন, আমি জায়গা স্বল্পতার কারণে এমন করে সংক্ষিপ্ত করে লিখতেছি, 2/a, +-2/a। fx হচ্ছে +-2/a এবং f(x) কী হবে আমার, 2/a²। হ্যাঁ, তো 2/a², তাহলে এখানে আমার তো আমি কার মান বসাবো, এখানে তো এক্সও নাই, এখানে তো ওয়াইও নাই, তার মানে আমার কারো মান বসানোর প্রয়োজন, এখানে আমার মানে মান বসাবো কোথায়, মান তো বসানোর জায়গা নেই, তার মানে যেটা আছে সেটাই বসবে। 2/a², ফাংশন অফ মানে fy তাহলে কত হচ্ছে, এখানে দেখি, এখানে ওয়াই এর মান যদি আমি বসাই, তাহলে ওয়াই এর মান যেহেতু 0, তাহলে ওয়াই এর মান বসাইলে টোটালটাই কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাবে। তাহলে fy = কত হলো, 0, এবং f(y) = তাহলে কত হবে, 2/b², কারণ এখানে এক্সও নাই ওয়াইও নাই, কোথায় আমি মান বসাবো। আর fxy এটা 0, কারণ এখানে 0 আগে থেকে ছিল। আচ্ছা, তো আমি এই বৃহদাক্ষের প্রান্তবিন্দুতে মানগুলো বের করে নিয়ে আসলাম। তো এখন আমার কাজ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা। তাহলে আমি যেহেতু এই সমীকরণটাকে একটা অব্যক্ত সমীকরণ ধরে নিছি, তাহলে এইটার কি হবে, এইটার এখন আমরা এই বক্রতার ব্যাসার্ধ এখন আমরা নির্ণয় করব। তাহলে বলবো হচ্ছে, আমরা জানি যে অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ ρ বা লিখবো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ ρ কত হচ্ছে, এখানে fx² +fy², তার উপর 3/2, নিচে হচ্ছে fx fy² -2 fxy fy প্লাস fy fx²। সূত্রটা কীভাবে হয়েছে সহজে মনে রাখার টেকনিক এর আগে ভিডিওতে দেখানো হয়েছে, তো সেই কারণে আমি ডাইরেক্ট এই সূত্রটা লিখলাম। দেখেন, এখন আমি মানগুলো বসিয়ে দিব। fx এর মান কত, fx এর মান হচ্ছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, fx এর মান হচ্ছে +-2/a তার উপর স্কোয়ার, প্লাস fy এর মান কত, fy এর মান আচ্ছা, fy এর মান হচ্ছে 0, তার মানে 0-এর উপর স্কোয়ার দিলেও যেই কথা, না দিলেও সে একই কথা, 3/2। ওকে,
তাহলে 3/2, আর এখানে কি হচ্ছে নিচে হচ্ছে f XX, তাহলে f XX এর মান কত f XX 2/a², 2/a², আর fy এর মান কত fy², ও আচ্ছা fy এর মান তো 0, তার মানে এটার সাথে 0 গুণ হলে 0 হয়ে যাবে টোটালি, এটা লেখার দরকার নেই, এটা যেহেতু fy এর মান 0 এই কারণে 0 হবে। তার পরবর্তীতে আমরা যদি দেখি -2fxy, তাহলে -2fxy এর মান কত, ও আচ্ছা এটাও তো 0, তার মানে এটাও যদি গুণ হয়ে যায় এটাও টোটালটাকে 0 করে দেবে, মানে আমার যতগুলো 0 আসতেছে তত আমার ক্যালকুলেশন করতে সুবিধা। f== সমান কত আসতেছে, ও আচ্ছা f== সমান হবে হলো 2b², আর fx এর মান কত ইন্টু fx এর মান হচ্ছে +-2/a²। ওকে, তো এখন এই স্কোয়ারটা প্লাসের, আচ্ছা একটা জিনিস এখানে আমরা একটু ভালো করে বুঝি, স্কোয়ারটা যদি প্লাসের উপর যায় তাহলে তো প্লাস হবেই, স্কোয়ারটা যদি মাইনাসের উপরে যায় তখনও সেটা প্লাস হবে, তার মানে তখন প্লাস মাইনাস আমার লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই, কারণ এখানে একটা স্কোয়ার আছে, স্কোয়ারটা যদি মাইনাসের উপর যায় সেটাও তখন প্লাস হয়ে যায়, তো সেই কারণে আমরা কি লিখব, জাস্ট শুধু 4/a² এটা লিখলেই হয়ে যাবে। কেন এই জিনিসটা আমি লিখলে হয়ে যাচ্ছে, কারণ স্কোয়ারটা প্লাসে মাইনাসের উপর গেলে তখন কি হয়ে যাবে, সেই মাইনাসটাকে সে প্লাস করে দিতেছে, সেই কারণে মাইনাস লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কত লিখব 3/2। আচ্ছা, আর নিচে কি থাকতেছে, আচ্ছা এই কাজটা আমরা একবারই করি, এখানে সে একইভাবে, আচ্ছা এখানে ভেঙেই লিখি, ইন্টু এটা কি হবে, এটা হয়ে যাচ্ছে হলো স্কোয়ারটা মাইনাসের উপর গেলে সেও তো প্লাস হয়ে যাবে, এমনিতেই প্লাসের উপর গেলে সেটা তো প্লাস হবেই, তো প্লাস থাকার কারণে প্লাস মাইনাসটা আমার লেখার এই ঝামেলাটা আর পোহাইতে হইতেছে না, কারণ প্লাসটা মানে স্কোয়ারটা আর কি মাইনাসকে প্লাস করে দিবে, তো কত হবে 4/a²। তো এখন কি থাকছে একটু দেখি, আচ্ছা 4/a² পাওয়ার হচ্ছে 3/2, তাহলে এইরকম এক্সের পাওয়ার যদি 3/2 হয় তাহলে কত লিখতে পারি x√x, তো এটাকে এক্স কল্পনা করি, এই টোটাল জিনিসটাকে এক্স কল্পনা করি, তাহলে এক্সের পাওয়ার যদি 3/2 হয় তাহলে এই জিনিসটা মানে 4/a² √4/a², আর এটাকে নিচেরটা গুণ করলে কত হয় 8a² b²। আচ্ছা এখন আমরা এই পাশে আসি, উপরের যেটা সেটা ওইখানে রাখি 4a², আর ওইটাকে যদি আমরা রুট করি তাহলে কত হচ্ছে, 4কে রুট করলে হবে হলো 2, a²কে রুট করলে শুধু থাকে a, গুণন, এটাকে গুণ করে দিয়ে এটা উল্টায় দিই, এই জিনিসটা ভাগ আকারে আছে, গুণ করে দিলে এই জিনিসটা উল্টায় যাবে, তাহলে উল্টায় গেলে উপরে চলে গেলো a² b², নিচে থাকলে হলো 8। আচ্ছা 4 দিয়ে 8কে কাটলে হয় 2 আর 2 কাটা গেল, এখানে a² কাটা, এখানকার a² কাটা, তাইলে থাকতেছে কি, আমার থাকতেছে হচ্ছে b²/a, ঠিক আছে। তো আমার যে ব্যাসার্ধটা আসলো, যে বৃহদাক্ষের প্রান্তবিন্দু, আমরা যেটা দেখলাম, বৃহদাক্ষের প্রান্তবিন্দু মানে হচ্ছে +-a,0, এই বিন্দুতে আমার বক্রতার ব্যাসার্ধ হলো এইটা। এখন আমাকে দেখতে হবে যে এইটা কি আসলে এই বক্রতার ব্যাসার্ধ যেটা বার করলাম, এই বক্রতার ব্যাসার্ধটা কি উপকেন্দ্রিক লম্বের অর্ধেক কিনা, এই জিনিসটা আমাকে দেখতে হবে। তো এই জিনিসটা আমরা দেখি, এইখানে আমরা বলবো আমরা জানি, তারপরে এই কথাটা এই অঙ্কটা করার পর এখানে লিখবো হচ্ছে আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের আগে আমরা এই জিনিসটা জানতাম, মুখস্থ জিনিসটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে এটা 2b², নিচে হলো a। তাহলে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক বলছে, তাহলে উপকেন্দ্রিক লম্বের অর্ধেক কত হবে, অর্ধেক মানে কি, অর্ধেক মানে হচ্ছে হাফ দ্বারা গুণ হবে, হাফ দ্বারা গুণ করলে তো সেটা অর্ধেক হয়ে যাইতেছে, তাহলে হাফ দ্বারা যদি এই জিনিসটাকে আমরা গুণ করি তাহলে 2 ক্যান্সেল, তাহলে থাকতেছে কি b²/a। তাহলে দেখেন আমাদের বৃহদাক্ষের প্রান্তবিন্দুতে যে ব্যাসার্ধটা বের হয়েছে এইটা এবং এইটা কি সেম, তাহলে আমরা বলতে পারতেছি কি
এত উপবৃত্তের সমীকরণে বৃহদাক্ষের প্রান্তবিন্দুর বক্রতার ব্যাসার্ধ যেটা ব্যাসার্ধটা বার হইল সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের এই অর্ধেকের সমান। ঠিক আছে, আমরা কিন্তু চাইলে এই বক্রতার ব্যাসার্ধ যেহেতু এ কিন্তু নেগেটিভ আসতে পারে, চাইলে আমরা এটাকে পরম মান দিয়ে রাখতে পারি, কারণ নেগেটিভ তো আসা যাবে না, ব্যাসার্ধ কখনো নেগেটিভ আসা যায় না, সেই কারণে আমরা পরম মান ইউজ করব। ওকে, এটাকে পরম মান ইউজ করব। তাহলে পরম মান ইউজ করলে এটা এরকম হবে b² 1/a। তাহলে আমরা দেখতে পারলাম কি, আমরা দেখতে পারলাম হচ্ছে, আচ্ছা এটাকে এইভাবে না লিখি, এটাকে আরেকটু ভালো করে লেখা যায়। তাহলে b² পরম মানটা নিচেই দিই, কারণ b² তো আমরা পরম মান দিয়ে লাভ নেই, কারণ ওটার উপর স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে এটা যদি মাইনাসও আসে এটা প্লাস করে দেবে, কিন্তু এর উপর তো কোনো স্কোয়ার নেই, এই কারণে এতে আমরা পরম মানটা ইউজ করলাম। এবং আলটিমেটলি আমরা দেখতে পারলাম যে আমার বৃহদাক্ষের প্রান্তবিন্দুতে যে বক্রতার ব্যাসার্ধটা বের হইলো ওইটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের অর্ধেক। তাহলে এই জিনিসটা সমান সমান আমরা লিখতে পারি কি বক্রতার ব্যাসার্ধ, লিখলেও হয় না লিখলেও হয়, বক্রতার ব্যাসার্ধ। আমরা এখন যে প্রবলেমটা সলভ করলাম সেই প্রবলেমটা ফার্স্ট অফ অল যদি হঠাৎ করে দেখা পড়ে, মানে কোনো আইডিয়াই যদি না থাকে, তাহলে অনেকেই কিন্তু দেখে আমরা ভেবা জায়গা খেয়ে যাবো যে কঠিন কঠিন শব্দ। দেখেন বৃহদাক্ষের প্রান্তবিন্দু আবার কি, প্রান্তবিন্দুর আবার কি করছে, বক্রতার ব্যাসার্ধের উহার উপকেন্দ্রিক লম্বের অর্ধেক, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত সেগুলো তো আবার আমাদের জানা লাগবে। যেই কারণে আমার প্রথম যে কনসেপ্টটা যে উপবৃত্ত কেমন, উপবৃত্তের বৃহদাক্ষটা কী, তার বৃহদাক্ষের প্রান্তবিন্দু কোনগুলো কত হয়, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হয়, এই জিনিসগুলো আমাকে জানা লাগবে, যার ফলে আমরা সহজেই এই অঙ্কটা। এই ক্লাসের শেষের দিকে আসে আমরা আরেকটি সমস্যা দেখতেছি। এই সমস্যাটা আমি চাইতেছি হলো আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, এবং এই টাইপের সমস্যাগুলো কিন্তু কিছুক্ষণ আগেই করানো হলো। তো দেখেন প্রশ্নটা কি, x²/9 + y²/4 = 1 উপবৃত্তের 0,2 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এটাকে আমরা কী ধরবো, একটা অব্যক্ত সমীকরণ ধরবো। তাহলে অব্যক্ত সমীকরণের ফিগারে নিয়ে আসবো কীভাবে, 1টাকে এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসা তারপরে আমরা কী করবো, ওইখান থেকে f(x) এর মান নির্ণয় করবো, f(x) এর মান নির্ণয় করবো, f(y) এর মান নির্ণয় করব এবং f(x) এর মান নির্ণয় করব এই সমীকরণ থেকে। তাহলে এই মানগুলো যেগুলো পাইলাম আমরা, যে মানগুলো পাবো, এই মানগুলো হচ্ছে কিন্তু যে কোনো বিন্দুতে সেটা হলো মান। তো ওই মানগুলো কি করব, পরে আবার বলবো হচ্ছে 0,2 বিন্দুতে f(x) এর মান নির্ণয় করব। আবার এইখান থেকে যেই মানগুলো পাইলাম ওইখানে x এর মান 0 আর হলো y এর মান 2 বসে এই মানগুলো আমরা বের করব, fy, f(y) এবং f(x) এর মান বের করব। বের করার পর এই মানগুলো আমরা ওই যে ব্যাসার্ধ নির্ণয়ের যে সমীকরণটা অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে, তো সেই সমীকরণ আমরা বসাবো, এই সমীকরণটা 3/2 f(x) fy² - 2xy fx fy প্লাস f(y) x²। এই সমীকরণ আমরা বসাই দিলেই এই বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ তখন আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো আমি একটু আপনাদের সুবিধার্থে বলে দিই, এই ব্যাসার্ধটা হবে হচ্ছে 9/2। আমরা কিন্তু পরম মান ইউজ করব, যদিও নেগেটিভ আসে তাহলে পরম মান ইউজ করার পরে সেটা পজিটিভ চলে আসবে। তো আশা করি এই প্রবলেমটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন। তো আজকে এই পর্যন্তই, এবং সামনে মনে হয় কিছু কিছু অঙ্ক আছে, মানে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো হচ্ছে আমার বোর্ডে করানো সম্ভব হয়ে যাবে না, কারণ অনেক বিশাল বিশাল অঙ্ক, ওগুলো আমরা খাতায় প্র্যাকটিস করব। তো আশা করি খাতায়ও বুঝতে পারবেন ভালো মতন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।